আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুরুতেই আজকের শিরোনাম। আফগান পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা, দুই পক্ষের সেনাদের গোলাগুলিতে 4 জন নিহত। কারাবন্দী ইমরান খানের সাথে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ, দেখা করতে পারবেন না পরিবারের সদস্যরাও। বর্ণিল আয়োজনে 2026 বিশ্বকাপ ড্র, প্রথম ফিফা শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের দুই পক্ষের সেনাদের মধ্যে হয়েছে ব্যাপক গোলাগুলি, এতে নিহত হয়েছেন 4 জন বেসামরিক নাগরিক। শনিবার মধ্যরাতে দুই দেশের সেনাদের মধ্যে এই গোলাগুলি হয়, এতে আহত 3 জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে সংঘর্ষে জড়ানো দুই পক্ষের একে অপরকে দোষারোপ করছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের দাবি, পাকিস্তান প্রথমে আফগানিস্তানের কান্দাহারে ঢুকে হামলা চালায়। তবে পাকিস্তানের অভিযোগ, আফগান সেনারা চামান সীমান্তে বিনা উস্কানিতে প্রথমে গুলি চালালে পাল্টা জবাব দেন তারা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই ঘোষণা দেন। সেই সঙ্গে ইমরান খানকে যুদ্ধোন্মাদনায় আক্রান্ত উগ্রপন্থী হিসেবে আখ্যা দেন তিনি। গেল এক মাসেও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে পারেনি তার দলের কোনো সদস্য। এ নিয়ে কারাগারের বাইরে পিটিআই সমর্থকদের আন্দোলন চললেও মন গলেনি প্রশাসনের, উল্টো দেয়া হয়েছে সাক্ষাৎ নিষিদ্ধের ঘোষণা। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ পাবে না পরিবার কিংবা দলের সদস্যরা। তার অভিযোগ, দেখা করার সুযোগে নেতাকর্মীদের রাজনৈতিক নির্দেশনা দেন ইমরান খান। আতাউল্লাহর অভিযোগ, কারাগারের ভেতর থেকে রাষ্ট্রবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছেন পিটিআই নেতা। সেই সাথে কারাগারের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও দিয়েছেন আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। फिजिकल टॉर्चर से मेंटल टॉर्चर ज्यादा बुरा होता है और इवन आप ह्यूमन राइट्स के जो आप रूल्स देखें ना, उसमें ये भी टॉर्चर में ही कंसिडर होता है जो आजकल कार्य। কারাবন্দী ইমরান খানের বক্তব্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেন আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। আইএসপিআর এর ডিজির অভিযোগ, জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দিচ্ছেন ইমরান খান, উস্কানি দিচ্ছেন বিদ্যুৎ বিল এবং রেমিটেন্স না দিতে। এর আগে পিটিআইয়ের তরফ থেকে অভিযোগ করা হয়, জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করতেই আইসোলেশনে রাখা হয়েছে ইমরান খানকে। চুপ থাকার শর্তে তাকে দেয়া হয়েছে পছন্দের জায়গায় স্থানান্তরের প্রস্তাব, যদিও এমন দাবি প্রত্যাখ্যান করেছে প্রশাসন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। পাকিস্তানের সামরিক কাঠামোতে আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। প্রথমবারের মতো দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান হয়েছেন ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। নতুন এই পদসৃষ্টির মধ্য দিয়ে পাকিস্তানের 3 বাহিনীর ওপর আসিমের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করা হলো, জানিয়ে দেশে বিদেশে চলছে তীব্র সমালোচনা। আরও ক্ষমতাধর হয়ে উঠেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেনাবাহিনীর পাশাপাশি তিনি এখন দেশটির প্রতিরক্ষা বাহিনীরও প্রধান। এর মধ্য দিয়ে আগামী 5 বছরের জন্য দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীরই নেতৃত্ব দেবেন আসিম মুনির। আজীবন ফৌজদারি মামলা থেকে অব্যাহতি পাওয়ায় মুনির এখন আইনের ঊর্ধ্বে। ঠিক সেখানে প্রশ্ন ওঠে, হুড়মুড় করে জেনারেল থেকে ফিল্ড মার্শাল, তারপর ধাপে ধাপে প্রতিরক্ষা প্রধান। দ্রুত উন্নতির শিখরে আরোহণ করা আসিম মুনির আসলে কোন পথে হাঁটছেন? মুনিরকে চিফ অব আর্মি স্টাফ ও চিফ অব ডিফেন্স ফোর্সেস পদ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে সুপারিশ করেছিলেন তাই হয়েছে। মুনিরকে ক্ষমতা দিতে যখন দ্বিধান্বিত শাহবাজ, এমন গুঞ্জনের মধ্যেই আসে এ খবর। তবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগের বিষয়টি গেল সপ্তাহে জানানোর কথা ছিল শরীফ সরকারের। সেদিন সেনাপ্রধান পদে মুনিরের 3 বছরের মেয়াদ শেষ হয় গেল মাসে 27তম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের 243 অনুচ্ছেদে পরিবর্তন এনে আসিমের জন্য এই নতুন পদ প্রবর্তন করা হয়।
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আহমেদ বাবর সিধুর মেয়াদও 2 বছর বাড়িয়েছেন, যা আগামী বছরের 19 মার্চ থেকে কার্যকর হবে। মুনির চলতি বছর পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল খেতাব পেয়েছেন। এর আগে ভারতের সাথে যুদ্ধে নেতৃত্ব দেয়ায় 1965 সালে জেনারেল আইয়ুব খানকে এ খেতাব দেয়া হয়। তবে সব মিলিয়ে মুনিরের এমন উত্থানকে স্বাভাবিক চোখে দেখছেন না অনেক বিশ্লেষক। তারা বলছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পতন, তাকে কারারুদ্ধ করে রাখা, সেই সাথে শাহবাজ বিলওয়াল ভুট্টোদের ক্ষমতায় বসানো, এরপর একজন জেনারেলের ফিল্ড মার্শাল বনে যাওয়া, সেখান থেকে প্রতিরক্ষা প্রধান, সবকিছুই একই সূত্রে গাঁথা। ঋতু সাহা, চ্যানেল 24। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সাথে সংঘাত এড়াতে মিত্রদের সামরিক শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে এই বিষয়টি উঠে এসেছে। নথিতে বলা হয়, সামরিক প্রাধান্য বজায় রেখে তাইওয়ানকে কেন্দ্র করে সৃষ্ট যে কোনো সম্ভাব্য সংঘাত এড়ানোই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে। তবে নথিতে তাইওয়ান নিয়ে উত্তেজনা বাড়লে ট্রাম্প কিভাবে তা মোকাবিলা করবে সে বিষয়ে কিছুই বলা হয়নি, যদিও তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক যুক্তরাষ্ট্র। বিশ্বের 30টির বেশি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বিষয়টি নিশ্চিত করেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নোয়েম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও দেশের মূল্যায়ন চালিয়ে যাচ্ছেন এবং কোন দেশগুলো এ তালিকায় যুক্ত হবে তা এখনও নির্ধারিত হয়নি। এর আগে গেল জুন মাসে 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরে আরও 7টি দেশের নাগরিকদের উপর কড়াকড়ি আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার আছে কিনা তা নিয়ে একটি মামলার শুনানি করতে সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির দিন এখনও নির্ধারিত হয়নি। চূড়ান্ত রায় আসতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। তবে আদালত শেষ পর্যন্ত যে রায়ই দিক না কেন, তা ট্রাম্পের অভিবাসন নীতি এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সংজ্ঞার উপর বড় ধরনের প্রভাব ফেলবে। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী এবং অস্থায়ী ভিসাধারী অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধের ঘোষণা দেন। তবে কয়েকটি ফেডারেল আদালত দ্রুতই আদেশটি স্থগিত করে দেয়। লালগালিচা, 21 তোপের সালামি, মোদির আলিঙ্গন আর রাষ্ট্রপতি ভবনের রাষ্ট্রীয় ভোজ। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা কূটনৈতিক রাশিয়াকে একঘরে করার চেষ্টার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এবারের ভারত সফর ছিল বিশ্বের জন্য এক বড় বার্তা। তবে জাঁকজমকপূর্ণ ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনের পর দুই দেশ আসলে কি পেল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রোটোকল ভেঙে ভ্লাদিমির পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির নরেন্দ্র মোদী। এই দুই নেতাদের একজন আছেন যুক্তরাষ্ট্রের, আর একজন আছেন পশ্চিমাদের চাপে। এই প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্টের ভারত সফরে আলাদা নজর ছিল বিশ্বের। যতই নজর থাকুক বিশ্বের, আসলে পুতিনের 27 ঘন্টার সফরে কি পেল দুই দেশ? যেসব চুক্তি হয়েছে এর মধ্যে রয়েছে রাশিয়া ভারত অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি, গুরুত্বপূর্ণ খনিজ ও সাপ্লাই চেইন সংক্রান্ত চুক্তি, পাশাপাশি রাশিয়ার কালিগা অঞ্চলে একটি যৌথ ফার্মাসিউটিক্যাল নির্মাণের চুক্তি। অন্যান্য বিষয়ের মধ্যে এসেছে তেলের প্রসঙ্গ। রাশিয়া জানিয়েছে তারা নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করবে, তবে এই বিষয়ে বিস্তারিত এখনও আলোচনা হয়নি। এছাড়া জল্পনা ছিল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা অস্ত্র কেনাকাটা নিয়ে আসতে পারে বড় ধরনের সিদ্ধান্ত, কিন্তু তা হয়নি। নতুন যুদ্ধবিমান কিংবা S-400 বা উন্নত ডিফেন্স সিস্টেম, কোনো কিছু নিয়েই আসেনি বড় ধরনের সিদ্ধান্ত। এদিকে দুই দেশের মধ্যকার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাণিজ্য। বর্তমানে দুই দেশের বাণিজ্য দাঁড়িয়েছে প্রায় $7,000 কোটি, যার বেশিরভাগই রাশিয়ার তেল আমদানি থেকে এসেছে, যার লক্ষ্য আগামী 5 বছরে এটাকে $10,000 কোটি উন্নীত করা। দুই দেশের আলোচনায় মোদি জোর দিয়েছেন ভারত ইন্দোনেশিয়া ইকোনমিক ইউনিয়ন এর সম্ভাব্য মুক্ত বাণিজ্যের ওপর।
যা ভারত রাশিয়ার জন্য খুলে দিতে পারে এক নতুন দিগন্ত। ঋতু সাহা, চ্যানেল 24। বিদেশি হুমকি মোকাবেলায় উপসাগরে 2 দিন ব্যাপী সামরিক মহড়া চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC। এর অংশ হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ মিসাইল ছোড়ে স্থল ও নৌসেনারা। গালফ অব ওমানে নিক্ষেপ করা হয় কদর 110, কদর 380, কদর 360 সহ বেশ কিছু শক্তিশালী ক্ষেপণাস্ত্র। পাশাপাশি ড্রোনের মাধ্যমে প্রতীকী শত্রু ঘাঁটিতে হামলা চালানো হয়। এবারের সামরিক মহড়াকে প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তি ও বন্ধুত্ব এবং শত্রুদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছে ইরান। গত জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সংঘাতে যুদ্ধবিরতির পর এটি তেহরানের প্রথম স্থল ও নৌ মহড়া। সে সময় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে ইসরায়েলের নেয়া পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে আরব ও মুসলিম বিশ্বের 8টি দেশ। সম্প্রতি রাফা ক্রসিং শুধু একদিকে খোলা রেখে গাজার মানুষকে মিশরে পাঠানোর পরিকল্পনার কথা জানায় তেল আবিব। এই সিদ্ধান্তের বিরোধিতা করে শুক্রবার এক যৌথ বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। এতে বলা হয়, গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করছেন তারা। পাশাপাশি ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক সাড়া দেন তারা। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী রাফা ক্রসিং 2 দিকেই খোলা রেখে গাজাবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্পের পরিকল্পনার লক্ষ্য হলো ফিলিস্তিনিদের নিজেদের জমিতে থাকতে দেয়া এবং তাদের দেশ পুনর্গঠনে অংশ নেয়ার সুযোগ করে দেয়া। এতে গাজা উপত্যকায় স্থিতিশীলতা ফেরার পাশাপাশি মানবিক পরিস্থিতির উন্নতি হবে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফুটল বিয়ের ফুল, বাজল সানাই। মঙ্গলবার গাজার খান ইউনিসে ব্যান্ডের তালে নেচে গেয়ে 54 দম্পতির গণবিয়ের আয়োজন করে আরব আমিরাতের একটি মানবিক সহায়তা সংস্থা। দেয়া হয় প্রয়োজনীয় অর্থ সহায়তাও। ধ্বংসস্তূপের মাঝে বহুদিন পর এই বিয়ের আয়োজন যেন এক মুহূর্তের জন্য স্বস্তি ফেরালো বাসিন্দাদের জীবনে। গাজার ধ্বংসস্তূপে বিয়ের বাদ্য, বাতাসে ভাসছে সানাইয়ের সুর। জায়নবাদীদের আগ্রাসনের মাঝে গাঁটছড়া বাঁধার এ আনুষ্ঠানিকতা, যেখানে নতুন করে বাঁচার স্বপ্ন 54 নবদম্পতির। হাতে হাত রেখে একে একে লাল গালিচায় পা রাখেন যুগলরা। সিক্ত হন আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছায়। আমরা ভিন্নধর্মী এক আনন্দ আয়োজনে দাঁড়িয়ে আছি। গতকালও আমরা ধ্বংসস্তূপ, মৃত্যুর মাঝে দিন পার করেছি। তবে আজ আমরা ফিলিস্তিনিরা এই গণবিয়ের মধ্য দিয়ে আনন্দ উপভোগের সুযোগ পেয়েছি। আমরা বিশ্বাস করি যে ইসরায়েলি নৃশংসতার মাঝেও আমাদের ঠোঁটে হাসি ফোটার অধিকার আছে। মঙ্গলবার খান ইউনিসে গণবিয়ের আয়োজন করে আরব আমিরাতের সহায়তা সংস্থা আল ফারেশ আল শাহিম। দিয়েছে অর্থ সহযোগিতাও। এর আগে লটারির মাধ্যমে বাছাই করে বরকনে। উপত্যকা জুড়ে আবেদন মিলেছিল 2500-এরও বেশি। গাজায় যদিও বা যুদ্ধবিরতি চলছে, কিন্তু থেমে নেই ইসরায়েলি হামলা। গণবিয়েকে তাই নতুন আলোর সঞ্চার হিসেবেই দেখছেন অনেকে। বিধ্বস্ত পরিস্থিতি থেকে আবারও ঘুরে দাঁড়ানোর বার্তায় মিলছে বলে বিশ্বাস তাদের। আজকের এই দিনে আমরা খুব খুশি। যুদ্ধের নারকীয়তা, ধ্বংসযজ্ঞে আমরা বহু কাছের মানুষকে হারিয়েছি। এই বিয়ের আয়োজন আমাদের বড়দের পাশাপাশি শিশুদেরও খুশি করছে। ফিলিস্তিনের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বিয়ের আয়োজন। তবে গেল 2 বছর ইসরায়েলি নৃশংসতায় সম্ভব হয়নি আড়ম্বর অনুষ্ঠানের। নাসরিন আক্তার, চ্যানেল 24। বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার প্রথম শান্তি পুরস্কারে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে একটি পদক ও সার্টিফিকেট গ্রহণ করেন ট্রাম্প। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3 দেশের যৌথ আয়োজনে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছরের 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত চলবে ফুটবল উন্মাদনার এক বৈশ্বিক আয়োজন। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ যারা সাথে ছিলেন আমাদের।